নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সামনেই তো পয়লা বৈশাখ, আর সেই জন্য আজ থেকে পয়লা বৈশাখ পর্যন্ত আমি এমন কিছু পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি পয়লা বৈশাখের জন্য এখান থেকে তৈরি করতে পারেন। উত্তর কলকাতার বিখ্যাত গোলবাড়ির কষা মাংসর যে আর নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে, সেটা তো আমার মনে হয় না। তবে সেই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে কি করে তৈরি করতে পারবেন, আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পয়লা বৈশাখে বাঙালিদের প্রায় সব বাড়িতে মাটনের একটা পদ কিন্তু থাকবেই, আর সেখানে যদি আপনারা গোলবাড়ির কষা মাংসের এই পদটা রাখেন, তাহলে নববর্ষের শুরুটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে মাটন নিয়েছি আমি 650 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। বন্ধুরা, এটা সবসময় খেয়াল রাখবেন, মাটনে কিন্তু আদা বাটাটা একটু বেশি লাগে। এখন টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। এর সাথে পেঁপে বাটা দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ বা 4 টেবিল চামচ, যাতে করে মাংসটা নরম হয় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো বা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, খুব ভালো করে মাংসের সঙ্গে সব মশলাটা মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে দিই, যখন আপনারা মাংসটা নেবেন, চেষ্টা করবেন যাতে একটুখানি কিন্তু এর মধ্যে ফ্যাট থাকে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। যদি আমরা এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে রান্নাটা করি, তাহলে রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, এ ব্যাপারে আপনারা কি বলেন? দেখুন বন্ধুরা, এখানে মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইট রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু 3 থেকে 4 ঘন্টা এটাকে রাখতেই হবে। রান্নাটা শুরু করার আগে একটা মশলা আমরা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 4টে বড় এলাচ, 6টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 চা চামচ গোলমরিচ, 2টো গোটা শুকনো লঙ্কা, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, একটা ছোট ফুলচক্রি ও 4 ভাগের 1 ভাগ জায়ফল। এখন সমস্ত মশলাগুলোকে প্যানের মধ্যে দিয়ে একটু সেঁকে নেব। ভাজবো না কিন্তু, ভাজলে কিন্তু মশলার যে সুগন্ধ সেটা চলে যাবে। এখন হালকা করে লো টু মিডিয়াম হিটে এগুলোকে সেঁকে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য সেঁকে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপর বেরেস্তা তৈরি করতে হবে। সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে খুলে নিয়েছিলাম। এবার সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে বেরেস্তাটা আমি কম তেলে তৈরি করছি। যদি আপনারা চান, সেক্ষেত্রে ডিপ ফ্রাইও করতে পারেন। যেহেতু কম তেলে করছি, সেই জন্য হিটটাকে মিডিয়ামে রেখে বেরেস্তাটা আমি তৈরি করে নেব। প্রায় মিনিট 7-8 পর দেখুন বেরেস্তাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। বন্ধুরা, আপনারা কম তেলে এভাবে একবার বেরেস্তাটা করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নেব। এর থেকে বেশি যদি লাল করি, তাহলে কিন্তু তুলে নেওয়ার পর কালো হয়ে যাবে এবং পুড়ে গিয়ে তেঁতো হয়ে যাবে, কারণ তুলে নেওয়ার পরও এটা গরম থাকবে। প্যানেতে যে বাকি তেলটা আছে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ভর্তি করে কাশ্মীরি মির্চ পাউডার। আর এভাবে করলে মাংসের কালারটা কিন্তু দারুণ আসবে। শুধু মাংস নয়, যে কোনো তরকারি করাতেই আপনারা যদি এভাবে করেন, দেখবেন তরকারির কালারটা কিন্তু দারুণ আসে। এবার এই কাশ্মীরি মির্চটাকে আমি মিনিট 1.5-এর জন্য ভেজে নিলাম। আবার বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এখন এই পেঁয়াজের পেস্টটাকে লো টু মিডিয়াম হিটে মিনিট 3-4 জন্য ভেজে নেব। 4 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা। এখন মাংসটাকে আমি হাই হিটে 4 থেকে 5 মিনিটের জন্য পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। হাই হিটে এই জন্যই কষাচ্ছি, যাতে করে মাংসর যে জুসটা আছে, ভিতরের যে জলটা, সেটা যাতে ইনট্যাক্ট থাকে। তা না হলে শুরুতে যদি জলটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু মাংসটা ছিবড়ে হয়ে যাবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে 10 থেকে 12 মিনিটের জন্য কষিয়ে নেব। বন্ধুরা, যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে দেখতে পাবেন মাংসের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়নি। কষানোর সাথে সাথে মাংসের রংটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 15 মিনিটের জন্য মাংসটা রান্না করে নেব। মিনিট 15 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
এই মাঝখানে দুবার আমি মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে করে প্যানের নিচে লেগে না যায়। এখন আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসের থেকে বেশ কিছুটা জল কিন্তু বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না, জল ছাড়াই এটা রান্না হবে, কারণ এটা কষা মাংস। এতে কিন্তু জলের ব্যবহার সেরকমভাবে হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা পেস্টটা দিয়ে মাংসের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এবার আপনারা দেখতে পাবেন বেরেস্তার কারণে এটা দেওয়ার সাথে সাথেই মাংসের কালারটা আগের থেকে বেশ কিছুটা কিন্তু গাঢ় হয়ে যাবে। বেরেস্তাটা মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি আবারও চাপা দিয়ে লো হিটে মিনিট 10 জন্য রান্না করে নেব। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর মাংসটাকে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মাংসটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চায়ের লিকার। অনেকের হয়তো মনে হতে পারে যে এই চায়ের লিকারটা দিলে মাংসটা তেতো হবে কিনা, কিন্তু না, এর মধ্যে কোনো তেতোর স্বাদ পাওয়া যাবে না। অনেকেই হয়তো বলবে আমি বলেছিলাম জল না দেওয়ার কথা, তবে মাংসের প্রপার কালারটা আনার জন্য চায়ের এই লিকারটা কিন্তু দিতেই হবে। আবারও মিনিট 10 জন্য চাপা দিয়ে মাংসটা রান্না করে নেব। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে মাংসটা আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, এই গোলবাড়ির কষা মাংসটা হচ্ছে স্লো কুকিং প্রসেস, সুতরাং এই মাংসটা করার সময় কিন্তু ভীষণ ধৈর্য ধরে করতে হবে, তবে গিয়ে কিন্তু এটা একদম সেই স্বাদটা আসবে। বন্ধুরা দেখুন, মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এটা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুরুতেই তৈরি করে রাখা মশলার গুঁড়োটা। আমি কিন্তু এটা শেষের দিকে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন শেষেই দিতে, তাহলে কিন্তু মশলার যে গন্ধটা সেটা পুরোপুরিভাবে পাওয়া যাবে। এবার মশলাটা একবার মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর পর এবার শেষবারের মতো চাপাটা দিয়ে দিলাম আর রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে মাংসটা আবারও একবার নেড়ে দিচ্ছি। আর দেখুন, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গোলবাড়ির কষা মাংস। চলুন এবার এটাকে পরিবেশন করি। আর আপনারা বন্ধুরা কে কে এই গোলবাড়ির কষা মাংস খেতে পছন্দ করেন সেটা কমেন্টস করে আমাকে জানাবেন। বন্ধুরা, গোলবাড়ির কষা মাংসটা রেস্টুরেন্টে ঠিক যেভাবে পরিবেশন করা হয়, এখানেও কিন্তু আমি ঠিক সেভাবেই, অর্থাৎ পরোটা, আচার এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করেছি। তাছাড়াও এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন তো, এই প্লেটটা দেখে এমন কি কেউ আছে যার খেতে ইচ্ছা হবে না? বন্ধুরা, আশা করি গোলবাড়ির এই কষা মাংসের রেসিপিটা আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে এবং ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর তারই সঙ্গে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও কিন্তু এটা শেয়ার করে দেবেন। আর এইরকমই সুন্দর সুন্দর এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।